তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আমরা গতদিন পড়েছিলাম হলো তোমাদের মনে আছে কিনা, আমরা পড়েছিলাম হচ্ছে যে ট্রান্সফার ফাংশন আমরা পড়েছিলাম, ট্রান্সফার ফাংশন। এরপরে আমরা কিছুটা আমরা স্টেট স্পেসে ইন্ট্রোডাকশন করেছিলাম। স্টেট স্পেস, সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে যে কোনো একটা সিস্টেমকে যদি স্টেট স্পেসে রিপ্রেজেন্ট করা হয় তাহলে x ডট ইকুয়াল টু ax প্লাস bu, y ইকুয়াল টু cx প্লাস du। এখন এই ট্রান্সফার ফাংশনটাকে, এটা ছিল হচ্ছে কোনো একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আর স্টেট স্পেসটা হলো সিস্টেমের আসলে টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন, টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। তো আমরা এইখানে আমরা বলেছিলাম যে এক্স টা কি, ওয়াই কি, ইউ কি, এ বি সি ডি কি, এগুলো আমরা আলাদা করে বলেছিলাম। তো জেনারেল ভাবে এখানে যে এক্স ডট আছে, আসলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে x1 x2 ডট x2 ডট x3 ডট, এভাবে xn ডট ফর এক্সাম্পল। এরপরে আমাদের এখানে হচ্ছে a x1 x2 x3 এভাবে xn পর্যন্ত আছে, প্লাস b একইভাবে u1 u2 un পর্যন্ত। তার মানে আসলে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে। তার মানে হচ্ছে যে একটা সিস্টেমের জন্য অনেকগুলো স্টেট থাকতে পারে এবং সেই স্টেটের কারণে নাম্বার অফ ইনপুট এবং নাম্বার অফ আউটপুট, এবং ওয়াই এর ক্ষেত্রে y1 y2 এইভাবে হতে পারে, আরো হতে পারে, ঠিক একইভাবে পরের ম্যাট্রিক্সটাও হতে পারে। তো আজকে আমরা কিছু এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পল গুলো দেখে আমরা আসলে একটা সিস্টেমের স্টেট স্পেস কিভাবে নির্ণয় করতে হয় তার কিছু ফর্মুলা আমরা দেখবো। তো আমরা গত দিনের মতোই আবারও প্রথম একটা ইলেকট্রিক্যাল সার্কিট ধরে নিই। ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা যদি এখানে ড্র করি, তারপরে সবাই শোনা যাচ্ছে তো কথা না? এল এবং সি, এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা বললাম আইসি। এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে আইসি অফ টি বলি, যেহেতু টাইম ডোমেইনে, এটা হচ্ছে আমরা বলছি আই আর অফ টি। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা বলি আই এল অফ টি। আর যেখানে ইনপুট যে আমাদের ভোল্টেজটা, এটাকে আমরা বলি ভি অফ টি। আর এইখানে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি ক্যাপাসিটরের মাধ্যমে, সেইটাকে আমরা বলি ভিসি, ভিসি অফ টি, ভিসি অফ টি। এখন তোমাদের নিশ্চয় মনে আছে, হয়তো মনে আছে, আমি আশা করছি, সেটা হলো যে প্যারালাল যদি কোনো সার্কিটে প্যারালাল যদি সিস্টেম থাকে তাহলে তাদের অ্যাক্রসে ভোল্টেজটা কি থাকে, ভোল্টেজ হচ্ছে সেম থাকে, সেম। তার মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ বলি ভিসি অফ টি, ঠিক একইভাবে এই রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজও কিন্তু ভিসি অফ টি। মানে এটাকে যদি আমি ভি আর অফ টি বলি, তাহলে আসলে ভি আর অফ টি ইকুয়াল টু ভিসি অফ টি। আচ্ছা, এখন আমরা গতদিন এরকম কিছু একটা সূত্র দেখেছিলাম যে ক্যাপাসিটরের জন্য সি ডি ভি সি
বাই ডিটি ইকুয়াল টু আইসি। ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলেছিলাম এল ডি আই এল বাই ডিটি ইকুয়াল টু ভিএল। এখন সার্কিটটা লাগবে আমার। এখন এই যে কারেন্টটা যেটা যাচ্ছে, যে কারেন্টটা আইসি সরি আইএল, যে কারেন্টটা যাচ্ছে, আমরা কি বলতে পারি? আইএল সমান সমান আইএল ইকুয়াল টু আইআর প্লাস হচ্ছে আইসি। তাহলে হচ্ছে আইআর প্লাস আইসি। তাহলে আইসি সমান সমান হলো যে আইএল মাইনাস আইআর, তাই না? তাহলে আইসি ইকুয়াল টু মাইনাস আইআর প্লাস আইএল। আইআর সমান সমান আবার আমরা এটা লিখতে পারি কিনা দেখো, মাইনাস ভিসি বাই আর প্লাস আইএল। লেখা যায় নাকি সবাই? আচ্ছা, এখন জি স্যার। এই যে সিস্টেমটা, এই সিস্টেমের জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের স্টেট হচ্ছে দুইটা, আমরা ধরছি একটা হলো ভিসি এবং হচ্ছে একটা হলো আইএল। আইএল সো তার মানে হচ্ছে যে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এবং ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট, এই দুটাকে আমরা স্টেট ধরছি। যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম এক্স ইকুয়াল টু বলছিলাম আমরা x1 x2 এইভাবে xn পর্যন্ত যেটা দেখাচ্ছিলাম। তার মানে এখন স্টেট ইকুয়াল টু আমি বলছি যে ভিসি ফর এক্সাম্পল আইএল, এগুলো হচ্ছে আমার স্টেট। সুতরাং আমি যদি এখানে ডট দেই এক্স ডট, তাহলে আসলে আমাকে বের করতে হবে ভিসি ডট এবং আইএল ডট, এটা আমাকে বের করতে হবে। এখন এখন ভি ইকুয়াল টু হলো এইখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ যদি আমি বলি ভিএল, আর এটা তো আমরা বলেইছি আগে ভিসি আর এর অ্যাক্রসে, তার মানে ভি ইকুয়াল টু ভিএল প্লাস ভিআর। ভিএল ভিআর মানে আমি বলেছি হলো ভিসি, তাহলে ভিসি ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে হলো মাইনাস ভিএল প্লাস ভি, মাইনাস ভিএল প্লাস ভি। ভিসি ইকুয়াল টু এটা আমরা পাচ্ছি। তাহলে এখন এল এল ডিআইএল বাই ডিটি আমার দরকার হলো দুটা মান আমাকে বের করতে হবে, একটা হলো ভিসি ডট, একটা হলো আইএল ডট। তো আমি যদি এখানে ভিসি ভিসি ডটটা যদি আমরা ইয়ে করি, আচ্ছা আমরা এখন এখানে, আচ্ছা তোমরা একটু ওয়েট করো, জি স্যার। বাচ্চা একটু উঠেছিল, একটু ওয়েট করো, আমরা আবার 2-3 মিনিট পরে শুরু করছি। ওকে স্যার।
সবাই আছো তো? হ্যাঁ স্যার আছি স্যার। আচ্ছা, যেটা ছিলাম, সরি কিছুক্ষণ ইন্টারাপ্ট হয়েছে, এই জন্য আমি খুবই দুঃখিত। আমরা বলছিলাম যে আমাদের দরকার দুটো ভ্যারিয়েবল, আমাদের দুটো মান বের করতে হবে। আমি যদি সহজ করে বলি, আমাদের একটা মান বের করতে হবে হলো ভিসি ডট, ভিসি ডট তার মানে হচ্ছে ডিভিসি ডিটি আইএল ডট ডিআইএল ডিটি, দুটো মান আমাদের বের করতে হবে। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা যাই এখান থেকে, তাহলে আমি ডিভিসি বাই ডিটি ইকুয়াল টু আমি কি বলতে পারি যে আইসি বাই সি। এখন আইসি ইকুয়াল টু আমরা দেখছি, আইসি ইকুয়াল টু হলো মাইনাস ভিসি বাই আর প্লাস আইএল ডিভাইডেড বাই সি। তাহলে মাইনাস আর বাই সি ইন্টু ভিসি প্লাস আইএল বাই সি। সরি, এখানে হবে 1/RC হবে, তাই না? যেহেতু আরটা নিচে আছে, 1/RC। সবাই কি দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা বের করবো হচ্ছে ডিআইএল ডিডিটি অফ আইএল এর মান, আইএল বের করবো আমরা। তো আমরা কি দেখেছি যে ভিএল ইকুয়াল টু হচ্ছে এলডিআইএল, সরি এটা আমরা তো এটা মান বের করব। এখন আমরা এইখান থেকে যেটা আমরা যা দেখতে পাচ্ছি যে আইএল ডট সমান সমান এটা টার্ম ইকুয়াল টু এটা আমরা ইকুয়াল টু আমরা বলছি আইএল ডট ইকুয়াল টু আসলে ভিএল ডিভাইডেড বাই এল। এখন ভিএল সমান সমান কি? ভিএল সমান সমান আমরা এখান থেকে বলতে পারি যে ভিএল ইকুয়াল টু আসলে হচ্ছে মাইনাস ভিসি প্লাস ভিটি। তার মানে এখানে লেখা যায় মাইনাস ভিসি প্লাস ভি অফ টি ডিভাইডেড বাই এল, মাইনাস ভিসি বাই এল প্লাস ভি বাই এল। তাহলে এখন আমরা যদি মাইনাস ভিসি সমান সমান আমাদের, তাহলে আমার এখানে দাঁড়ালো আইএল ডট ইকুয়াল টু মাইনাস ভিসি ডিভাইডেড বাই এল প্লাস 0 ইন্টু আইএল প্লাস ভি অফ টি বাই এল। আর আমার আগে থেকে এখানে আছে হলো এই জায়গা থেকে আমি পেয়েছি ডিভিসি বাই ডিটি ইকুয়াল টু আমি পাচ্ছি মাইনাস 1/RC ভিসি প্লাস 1/CIL প্লাস 0 ইন্টু ভি অফ টি। এই ডিডিটি অফ ভিসি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভিসি ডট। তাহলে আমরা বের করতে চাচ্ছিলাম হচ্ছে ভিসি ডট আইএল। তাহলে আমার আইএল ডট সমান সমান আমরা এখানে বলছি 0 ইন্টু আইএল প্লাস
ভিটি বাই প্লাস ভিটি বাই এল। এখন আমরা যদি এই দুটো ইকুয়েশনকে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা ভিসিটাকে টাইম ডোমেনে কেন প্রকাশ করছি না? ভিসিটাকে টাইম ডোমেনে কেন প্রকাশ করছি না স্যার? ভি কে যেমন আমরা টাইম ডোমেনে লিখতেছি। সবই টাইম ডোমেনে আছে। আসলে আমি এখানে মানে শুধু ভিটিটা লিখেছি বলে না, এখানে যে টার্মগুলো আছে সবাই টাইম ডোমেনে আছে, বুঝছো? মানে আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি। মানে এই যে আইএল বলছে না, এগুলো সব জায়গাতে তোমার টি আছে। ওই ভিটাও ভি অফ টি। ক্লিয়ার কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি যদি সামারি করি, দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, যে ভিসি ডট আইএল ডট ইকুয়াল টু -1/RC, এবারে আমার থাকছে হচ্ছে -1/L, তারপরে এখানে থাকছে হলো 1/C, এখানে হচ্ছে 0 ইনটু আমার থাকছে ভিসি আইএল প্লাস 0, আর এদিকে আমার থাকছে হচ্ছে 1/L ভি অফ টি। আচ্ছা লিখছি, মানে ভিটাই ভি অফ টি। তো এটা লেখা যায় কিনা এই দুটো ইকুয়েশন থেকে? আমি ভেক্টর ফর্মে লিখলাম ভিসি ডট আইএল ডট ইকুয়াল টু 1। তো আমি যদি এটাকে আবার ভাঙি, দেখো একই বের হবে। ভিসি ডট আইএল ডট ইকুয়াল টু, আমি যদি ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, এটা গুণন এটা, তাই না? তাহলে এই দুটো ইকুয়েশনে আলটিমেটলি বের হবে। এই যে মানটা বের হলো, এটা এই পারের অংশটা হলো এক্স ডট ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এই ভিটিটা হলো ইউ। এখন আমরা সিস্টেমের আউটপুট কি চাচ্ছি তার উপর ডিপেন্ড করবে সি এর মানটা কত হবে। আমরা যদি বলি যে আউটপুট ইকুয়াল টু, আমরা ফর এক্সাম্পল আউটপুট ইকুয়াল টু, আমরা যদি বলি যে কারেন্টটাকে চাচ্ছি আমরা, যে কোনো ওটা আমরা ধরতে পারি। আমরা যদি বলি যে রেজিস্টরের অ্যাক্রসে যে কারেন্ট আইআর, এটাকে আমরা যদি আউটপুট বলি, তাহলে এটা আমরা যদি ধরি আইআর ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, আইআর ইকুয়াল টু ভি বাই আর, তাই না? ভি মানে এখানে হলো ভিসি ডিভাইডেড বাই আর। তার মানে এখানে বলা যায় যে একে বলা যায় হলো 1/R ইন্টু ভিসি প্লাস 0 ইন্টু আইএল, 0 ইন্টু আইএল। তাহলে আউটপুট y ইকুয়াল টু কি, এটা লেখা যায় কিনা? y মানে হচ্ছে আমার আইআর, আউটপুট ইকুয়াল টু 1/R 0, আর এখানে হলো ভিসি আইএল। এটাই ভেক্টর ফর্মে ঠিক আছে কিনা? তাহলে এইটা যে টার্মটা 1/R 0 বের হলো, এটা হলো আমাদের সি। যেহেতু এখানে অ্যাডিশনের কোনো টার্ম নাই, তার মানে ডি ইকুয়াল টু 0। তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে, যে আমাদের সিস্টেমের এই যে আমরা একটা কমপ্লিট ইলেকট্রিক্যাল সিস্টেম দেখলাম, এই সিস্টেমটার এ ইকুয়াল টু হচ্ছে -1/L 0, এটা বি ইকুয়াল টু 0 1/L, সি ইকুয়াল টু 1/R 0, আর সি এর পরে ডি ইকুয়াল টু হলো 0। এখন এটা তো হলো একটা কমপ্লিট আমরা যে দেখলাম ইলেকট্রিক্যাল সিস্টেম, সেই ইলেকট্রিক্যাল সিস্টেমের স্টেট স্পেসের যে ম্যাট্রিক্স গুলো আছে তার মান আমরা পেলাম। এখন আমরা চাইলে এটাকে ম্যাটল্যাবে আমরা সরাসরি দেখতে পারি, যে আমরা সিএলসি ক্লিয়ার আমরা তো লিখি এগুলো। সো এ ইকুয়াল টু, আমার যদি এগুলো মান যদি দেওয়া থাকে আর কি,
সেই মানগুলো তো আমি আগে ডিফাইন করে নিব যে r ইকুয়াল টু কত, r ইকুয়াল টু কত, c ইকুয়াল টু কত, তারপরে l ইকুয়াল টু কত, এগুলো আগে ডিফাইন করে নিতে হবে। তারপরে আমরা a ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই r ইনটু c, তারপরে হবে 1 বাই c সেমিকোলন দিয়ে -1 বাই l 0, তারপরে b ইকুয়াল টু 0 সেমিকোলন দিয়ে 1 বাই l, c ইকুয়াল টু 1 বাই r 0, আর d ইকুয়াল টু 0। এখন তাহলে এখন আমরা যদি এটার স্টেট স্পেস করতে চাই, আমরা যদি একটা ভ্যারিয়েবল, যেমন ভ্যারিয়েবলটার নাম যদি আমরা বলি সিস্টেম, সিস্টেমের মধ্যে যদি আমরা স্টেট এসএস স্টেট স্পেস a, b, c, d, তাহলে এই পুরো সিস্টেমটার একটা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ম্যাটল্যাবে বিল্ড হয়ে যাবে। এখন আমরা চাইলে এই সিস্টেমটার রেসপন্স দেখতে পারি, বিভিন্ন ধরনের রেসপন্স দেখার সুযোগ আছে। যেমন আমরা যদি একটা ফিগারের মধ্যে ফিগার যদি আমরা 1 বলি, ফিগার 1 এ যদি আমরা বলি স্টেপ সিগন্যাল যদি আমরা দেখতে চাই, স্টেপ সিস্টেম, তাহলে এইরকম একটা সিস্টেমে এই যে এটা যদি আমাদের একটা সিস্টেম হয়, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম ইলেকট্রিক্যাল সিস্টেম, এই ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে এইরকম যদি একটা ইনপুট হয়, স্টেপ ইনপুট 1 ভোল্টের ফর এক্সাম্পল ইউনিটি মানের একটা এরকম সিগন্যাল ইনপুট হিসেবে হয়, তাহলে তার আউটপুটটা কেমন হবে, হ্যাঁ আউটপুট এইটা এই কমান্ড দিয়ে দেখা যাবে, স্টেপ অফ সিস্টেম। ঠিক একইভাবে আমরা সিস্টেমের অন্যান্য ইয়াও দেখতে পারি, যে যদি আমরা এখনো করিনি, যেমন আমরা বডি ডায়াগ্রাম দেখতে পারি, এটা আমরা যখন করবো তখন দেখবো। এখন এই যে সিস্টেমের স্টেপ রেসপন্স থেকে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়, এটা আমরা সামনে আবার দেখবো পরের লেকচারগুলোতে যে কিভাবে এই ধারণাগুলো পাওয়া যায়। এখন আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি একটা ফোন রিসিভ করে নিই। আচ্ছা, আমরা এখন চাইলে একটা, যেমন যদি আমরা একটা মেকানিক্যাল সিস্টেমের কথা যদি বলি, যেমন যদি এখানে একটা মেকানিক্যাল সিস্টেম আমরা আঁকাই, ড্যাম্পিং কনস্ট্যান্ট, এটা যদি আমি নাম দিই, এটা যদি হয় m1, এখান থেকে যে ডিসপ্লেসমেন্টটা ঘটছে সেটা হচ্ছে আমি x1, এটা k, এটা m2, আর এখানকার ডিসপ্লেসমেন্টটাকে আমি যদি বলি x2, এটা হলো f অফ t। তাহলে এই সিস্টেমের জন্য যেহেতু দুটো ম্যাচ, সুতরাং দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া যাবে। প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, প্রথম ম্যাচ, যেহেতু ম্যাচের কারণে একটা অ্যাক্সেলারেশন হবে m1 d স্কয়ার x1 বাই dt স্কয়ার প্লাস ড্যাম্পিং কোএফিশিয়েন্ট, যেহেতু m1 এর সাথে ইন্টারকানেক্ট আছে, সুতরাং m1 এর জন্য ড্যাম্পিং কোএফিশিয়েন্টের রেসপেক্টে একটা টার্ম আসবে d x1 বাই dt। সরণ যেহেতু ঘটেছে, m1 এর সাথে দুটোই যুক্ত আছে, আলটিমেটলি x1 এবং x2 সরণ ঘটবে, তাহলে একটা পজিটিভ দিকে যাবে, একটা নেগেটিভ দিকে যাবে। তো x1 টা পজিটিভ হবে তার জন্য, আর x2 টা হবে নেগেটিভ, সুতরাং k x1 মাইনাস k
x2 ইকুয়াল টু 0 প্রথমটার জন্য, কারণ প্রথমটার সাথে ডাইরেক্ট m1 এর সাথে কোনো f অ্যাপ্লাই করা নাই, সেজন্য ডান সাইডে 0। এখন সেকেন্ড m2 এর জন্য আমরা যদি প্রথম থেকে আসি, তাহলে প্রথমে আমরা এখানে পাচ্ছি k রেসপেক্টে, তাহলে m2 এর জন্য আমি পাবো প্রথমে মাইনাস k x1 প্লাস m2 d স্কয়ার x1 বাই dt স্কয়ার প্লাস a x2 ইকুয়াল টু f অফ t। এখন এই দুটো ইকুয়েশন থেকেও স্টেট স্পেস আর কি বের করা যাবে। এটা তোমরা একটু দেখবা, এটা নরমাল নাইসের বইয়ে চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 তে একটু দেখতে হবে। এখন আমরা যে স্টেট স্পেসটা বলছি, আমরা কি বলছি যে x ডট ইকুয়াল টু ax প্লাস bu y ইকুয়াল টু cx প্লাস du। তারপর হচ্ছে এখান থেকে যদি আমি শুরু করি, এটা যদি আমার x ডট হয়, এই x ডট কে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো x। এই x এর সাথে আমি যদি a গুণ করি, তাহলে আমি পাবো হলো ax। এই ax এর সাথে আমি যদি bu দিই, bu তার মানে হচ্ছে যদি এটার মান b হয়, এখান থেকে যদি u যায়, তাহলে এটা গুণ হবে bu। এইটা বের হলে যেটা হবে সেটা হবে হলো x ডট। ঠিক একইভাবে y এর জন্য y ইকুয়াল টু আমার হবে cx। x থেকে x এর সাথে যদি আমি c গুণ করি, তাহলে আমি পাবো cx। একইভাবে cx এবং এর সাথে যদি আমি d গুণ করি, তাহলে আমি এখানে পাবো হলো du। এরপরে যদি আমি দুটোকে যোগ করি, সামেশন করি, উপরে এটা সামেশন, তাহলে আমি পাবো হলো y। তার মানে এই স্টেট স্পেসের এটা হলো একটা কমপ্লিট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো সেই হিসাবে এখন যদি আমরা ট্রান্সফার ফাংশন আমরা দেখলাম, এখন ট্রান্সফার ফাংশন আমরা দেখলাম এবং আমরা দেখলাম হলো স্টেট স্পেস। গতদিন আমরা স্টেট স্পেস থেকে ট্রান্সফার ফাংশন কিভাবে যাওয়া যায় আমরা দেখিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে হচ্ছে যদি ইনিশিয়াল কন্ডিশনকে আমরা 0 ধরে নিই, তাহলে ট্রান্সফার ফাংশন si মাইনাস a ইনভার্স ইনটু b প্লাস d। এখন ট্রান্সফার ফাংশন থেকেও আসলে স্টেট স্পেসে যাওয়া যায়। সেটারই আমরা একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখাবো এখানে। যদি আমরা একটা যদি পলিনোমিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা চিন্তা করি, dd t প্লাস ফর এক্সাম্পল an minus 1 dn minus 1 into y বাই হচ্ছে dtn minus 1 প্লাস যদি আমরা a1 dy by dt প্লাস a0y, ফর এক্সাম্পল এটা b নট q। এখন আমরা এখান থেকে আসলে একটা স্টেট স্পেস বের করতে চাই। তা আমরা কিছু আগে ধরে নিই, আমরা ধরি x1 ইকুয়াল টু যদি y ধরি, তাহলে x2 ইকুয়াল টু আসলে dy dt যদি ধরি, এবং x3
সমান সমান ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার। এভাবে যদি আমরা এক্স এন ধরি তাহলে ডি এন মাইনাস ওয়ান ওয়াই ডিটি এন মাইনাস ওয়ান। এখন যদি আমরা এটার উভয় সাইডকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে x1 ডট ইকুয়াল টু আসলে dy dt ইকুয়াল টু y ডট, x2 ডট ইকুয়াল টু আমরা লিখতে পারি d স্কয়ার y y dt স্কয়ার, x3 ডট equal to d cube y by dt square। এভাবে xn dot equal to dny by dtn। তাহলে এবার আরেকটু আমরা যদি শর্ট করি যে x1 ডট equal to আসলে x2, x1 ডট মানে হলো dy by dt which is x2, একই জিনিস। তার মানে x1 ডট ইকুয়াল টু হলো x2, একইভাবে x2 ডট ইকুয়াল টু হলো x3। এভাবে যদি আমি যাই xn মাইনাস 1 ডট ইকুয়াল টু xn এবং xn ডট ইকুয়াল টু আসলে একদম তখন বিয়োগ হয়ে যাবে মাইনাস a0 x1 মাইনাস a1 x2 ডট 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 মাইনাস দিয়ে পরের টার্ম গুলো হবে প্লাস বি নট প্লাস বি নট ইউ। এখন এই যে প্রতিটা স্টেটের জন্য কিন্তু আমরা ভ্যালু পেয়ে গেছি, ডেরিভেটিভের ভ্যালু পেয়ে গেছি। সুতরাং এইটাকে যদি আমি x1 ডট x2 ডট x3 ডট এভাবে xn ডট যদি আমি বের করতে চাই সো ইকুয়ালটা আমি কিন্তু ঠিক একইভাবে আগের মতোই x1 x2 xn এটা আমি a b c d ঠিক একইভাবে বের করতে পারবো। তার মানে যে কোনো একটা যদি আমার কাছে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে সেইখান থেকে কিন্তু আমরা ট্রান্সফার ফাংশন থেকে সেখান থেকে কিন্তু আমরা স্টেট স্পেস বের করতে পারছি। যেমন এবার আমরা একটা রিয়েল ট্রান্সফার ফাংশন যদি আমরা চিন্তা করি এবার, যেমন ফর এক্সাম্পল c of s divided by r of s এটা ইকুয়াল টু 24 by s কিউব ফর এক্সাম্পল প্লাস 9s স্কয়ার প্লাস 26 of s প্লাস 24 যদি হয় তাহলে এখান থেকে আমরা এটা একটা ট্রান্সফার ফাংশন। এখান থেকে আমরা কি বের করতে চাই, আমরা বের করতে চাই হলো স্টেট স্পেস। তাহলে আমি লিখতে পারি হচ্ছে যে s কিউব প্লাস 9s স্কয়ার প্লাস 26 of s প্লাস 24 into c of s equal to 24 r of s। তো আমি যদি ধরে নিই ইনিশিয়াল কন্ডিশন যদি আমি 0 ধরে নিই, ইনিশিয়াল যেহেতু আমি ট্রান্সফার ফাংশন বের করতে চাচ্ছি সো আমি ইনিশিয়াল কন্ডিশন 0 ধরে নিতে পারি। ইনিশিয়াল কন্ডিশন ইকুয়াল টু যদি আমি 0 ধরি তাহলে একে যদি আমি এই উপরের এই টার্মটা এটা আমার আছে হলো ল্যাপ্লাস ডোমেইনে, ল্যাপ্লাস অথবা আমরা এটাকে বলি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আমি যখন একে টাইম ডোমেইনে নিতে চাই, টাইম ডোমেইন যদি আমি করতে চাই টাইম, তাহলে আসলে এটাকে আমাকে কি করতে হবে, ইনভার্সন করতে হবে, তাই না, ল্যাপ্লাস ইনভার্স করতে হবে। তো সেখান থেকে আমি ডাইরেক্টলি করলে যেটা হয়, যেহেতু আমি ইনিশিয়াল কন্ডিশন 0 ধরেছি, c ট্রিপল ডট যোগ 9 c ডাবল ডট যোগ 26 c ডট যোগ 24 প্লাস 24 c ইকুয়াল টু 24 r। এখন ঠিক এইটা কিন্তু ঠিক আগের যে ইকুয়েশনটা যেখান থেকে আমরা স্টেট স্পেসটা ডেরাইভ করলাম ঠিক কিন্তু ওইটার মতোই কিন্তু।
তো এখন এই বাকি কাজটা তোমাদের করতে হবে, এইখান থেকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ করে এটার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা বের করতে হবে। এই রিলেটেড বেশ কিছু এক্সাম্পল এবং হচ্ছে যে প্রবলেম বইতে দেওয়া আছে, চ্যাপ্টার 3 নরমাল নাইস, এগুলো একটু করতে হবে। চ্যাপ্টার 3 নরমাল নাইস। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার মোটামুটি বুঝছি স্যার। একইভাবে তোমরা একটু ওই যে ট্রান্সফার ফাংশন থেকে স্টেট স্পেস এই রিলেটেড কিছু ম্যাথ আছে, এগুলো করবা স্টেট স্পেস, আর এটাই রিভার্সটাও করবা। স্যার বই থেকে আর একটু দেখতে হবে আর কি। একটু বই পড়াশোনা করতে হবে, হ্যাঁ। এবং যেহেতু এখন প্রতিদিনই প্রায় ক্লাস হবে, তো প্রতিদিন একটু একটু করে দেখে নিতে হবে। তাছাড়া ওই জি স্যার। পরের দিকে গেলে হয়তো তোমাদের অনেক মানে প্রেসার পড়ে যাবে এট এ টাইমে, বোঝাটাও ইয়া হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গতদিন আমরা কিছুটা শুরু করেছিলাম যে পোল এবং জিরো দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম পোল এবং জিরো। আচ্ছা, এই পোলের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে যদি একটা ট্রান্সফার ফাংশন এরকম হয় s+3 into s+5 ফর এক্সাম্পল, বা এটা যদি হয় s² প্লাস 5s প্লাস 6, তো এটা আমরা পোল কি করে বের করবো আর জিরো কি করে বের করবো, এটা আমরা মনে আলোচনা করেছিলাম। পোল বের করার জন্য ডিনোমিনেটর ইকুয়াল টু 0 ধরতে হবে, এরপর s ইকুয়াল টু সম্ভবত কত হবে, -3 -2 নাকি 6, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই এখানে আবার কিন্তু কাটাকাটি যাবে, s+3 আসলে কাটাকাটি যাবে, তো এটা ইকুয়াল টু আসলে কত, s+3 s+2, তো এটা যদি কাটা যায় তাহলে আলটিমেটলি থাকে s+5 s+2, তার মানে এটার পোল হলো -2, জিরো হলো -5। এখন যে কোনো একটা সিস্টেমের পোল এবং জিরোকে রিয়াল এবারে ইমাজিনারি, তো পোলের মান আমরা দেখলাম একটু আগে -2, ফর এক্সাম্পল -3 এমন হতে পারে, আবার পোলের মান এমন হতে পারে -2 প্লাস 3i -2 3i এমনও হতে পারে, আবার এরকম হতে পারে +-3i, যে কোনো হতে পারে। আবার এটা উল্টা হতে পারে +2 +3 এমন হতে পারে, অথবা +2 -3 হতে পারে পোলের মান। এক্সাম্পল সাইনটা দেখলেই হবে। আবার এমন হতে পারে 2 ± 3i। তো এই যে পোল, এই পোল গুলোকে আমরা একটা প্লটের মাধ্যমে দেখাই পোল এবং জিরো গুলোকে, তো এইটাকে আমরা বলি লেফট হাফ প্লেন, লেফট হাফ প্লেন, যেটা হচ্ছে LHP, এটা হলো রাইট হাফ প্লেন।
সুতরাং তোমরা এখান থেকে বুঝতে পারছো যে পোলটা যদি লেফট হাফ প্লেনে থাকে সিস্টেমের, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে স্টেবল। এটা হলো স্টেবল রিজিয়ন, স্টেবল রিজিয়ন। এটা হলো আনস্টেবল রিজিয়ন, আনস্টেবল রিজিয়ন। আর এই অ্যাক্সিসের উপরে যদি থাকে, ওয়াই অ্যাক্সিসের উপরে যদি থাকে, সেটাকে আমরা বলি হলো মার্জিনাল স্টেবল, মার্জিনাল স্টেবল। সো এই যে এখানে আমরা দেখছি পোলের মান যদি +-3i হয়, তার মানে এই অ্যাক্সিসের উপরে হবে। সো সেক্ষেত্রে এই সিস্টেমটা হবে মার্জিনাল স্টেবল। এবং বাম দিকে যদি হয়, যেমন এইগুলো, সুতরাং এই পোলগুলো এইদিকে বসালে পরে এই সিস্টেমটা স্টেবল হবে। নিচের যেগুলো, এই পোলগুলোকে যদি, এই পোলগুলো আসলে ডান দিকে বসবে, তো এটা হচ্ছে আনস্টেবল সিস্টেম। এবং জিরো গুলো যাই হোক না কেন, জিরোর সাথে আমরা বলেছি গতদিন যে স্ট্যাবিলিটির কোনো সম্পর্ক নেই। এখন পোলগুলোকে আমরা এই যে ম্যাপটা রিয়াল ইমাজিনারি, এটাকে আমরা বলি পিজেড ম্যাপ, পোল জিরো ম্যাপ। তো পোলগুলোকে সাধারণত এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখানো হয়, আর জিরো গুলোকে এরকম সার্কেল দিয়ে দেখানো হয়। যেমন পোলের মান ফর এক্সাম্পল যদি থাকে যে -3 -5, আর জিরোর মান ধরলাম আমি হচ্ছে -100। তাহলে এটা যদি হয় -3, যদি এটা হয় -3 পয়েন্ট, -5 পয়েন্ট, আর 0 -100, জিরোটা আরো দূরে হবে, এইখানে যদি ধরে আমি, এখানে হলো -100। একইভাবে পোল যদি এরকম হয় -3 + 2i, তাহলে এখন এই পোলটাকে আমরা যদি বসাতে চাই, -3 + -5 হয়, সো 1 2 3, এটা যদি -3 হয় আর 5i উপর দিকে যেতে হবে, 1 2 3 4 5, নিচের দিকে 1 2 3 4 5। সো এই 5 এখানে একটা পোল বসবে, এখানে একটা পোল বসবে, আর 0 2 + 9i, সো 1 2 3 4, এটা হলো 2, আর 9i বলতে নিশ্চয়ই আরো 5 6 7 8 9। সো 2, এখানে একটা 0 বসবে, এইদিকে নিচের দিকে একটা 0 বসবে। তো এটা স্টেবল না আনস্টেবল সিস্টেম হবে বলো তো, যদি একটা পোল এবং 0 এরকম হয়? শোনা যাচ্ছে কি সবাই? হ্যালো, তোকে শোনা যাচ্ছে? তোকে? হ্যাঁ স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা স্টেবল না আনস্টেবল সিস্টেম হবে? এটা যদি পোল যদি এরকম হয় এবং 0 যদি এমন হয়, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। স্যার এটা 3 5 stable। এটা হলে তো স্যার স্টেবল স্যার। উনি বলতে চাচ্ছিলেন কিছু মনে হয়? স্যার স্টেবল সিস্টেম হবে, কারণ পোলটাই তো আমাদের মেইন ইম্পর্টেন্ট। স্টেবল সিস্টেম। আচ্ছা, লেখা প্লেনে আছে। তো এরপরে আর এরপরের দিন আমরা হচ্ছে যে নেক্সট ডেতে আমরা যেটা দেখবো যে এই যে পোল এবং 0 রেসপেক্টিভে যে সিস্টেমের যে রেসপন্স কেমন হয়, সিস্টেম রেসপন্স, এইগুলো নিয়ে আমরা
নেক্সট দিনের পড়াশোনা শুরু করব। সিস্টেম রেসপন্স থেকে ইম্পর্টেন্স বেশি দাঁড়াবে, এগুলো আস্তে আস্তে একটু জটিল হবে আর কি, এই জন্য পড়াশোনাগুলো আগে ভাগে করে নিতে হবে। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন কি রয়েছে? স্যার